পহেলা সেপ্টেম্বর 2016 দীর্ঘ 60 বছরের প্রতীক্ষার পর অবশেষে ভারত সরকার নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে জাপানের তদন্ত রিপোর্ট পেশ করে। রিপোর্টে বলা হয় 1945 সালের 18 আগস্ট জাপানের তাইওয়ান দ্বীপের তাইপেই শহরের কাছে এক প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপি তথা এনডিএ সরকার নোটবন্দি থেকে 3 তালাক, কাশ্মীর থেকে ওয়াকাফ আইন একের পর এক সিদ্ধান্তে বিতর্ক ও জনপ্রিয়তা দুই করিয়েছে। বিরোধীদের তীব্র বিরোধে কেঁপে উঠেছে সংসদ চত্বর। তবে 2006 সালের ইউপিএ সরকারের কেবলমাত্র এই একটি সিদ্ধান্তকে কার্যত সিলমোহর যায় বিজেপি সরকার। দীর্ঘ 60 বছরের বিতর্ক যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। আদৌ কি তাই? নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে সরকারি ঘোষণার পর কেটে গেছে প্রায় 10 বছর, কিন্তু সমাজ মাধ্যম বা ইন্টারনেটে কিছু মানুষ আজও খুঁজে ফেরেন নেতাজি অন্তর্ধানের প্রকৃত তথ্য। বর্তমান ও তৎকালীন কেন্দ্র সরকার নেতাজির অন্তর্ধান নিয়ে সরকারি রিপোর্ট পেশ করলেও কেন যেন আজও সাধারণ মানুষের কাছে রহস্যময়। কেন যেন এখনও মনে হয় কিছু একটা মিসিং, কিছু একটা খটকা থেকেই যায়। আজও মানুষের মনে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খায়। খোসলা কমিশনের বিমান দুর্ঘটনার রিপোর্ট পেশের পরও কেন মুখার্জি কমিশনের রিপোর্টে বিমান দুর্ঘটনাকে খারিজ করা হয়েছিল? গুমনামি বাবা কে ছিলেন? তিনি হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? কেন নেতাজি দেশ ছেড়েছিলেন? আজাদ হিন্দ ফৌজের সঞ্চিত সমস্ত সম্পত্তি ও 90 কেজি সোনা কোথায় হারিয়ে গেল? যদি সত্যি 1945 সালের 18 আগস্ট তাইপেইয়ের বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়ে থাকে, তাহলে এত বছর ধরে কেন একের পর এক তদন্ত কমিশন? কেন এত নথি গোপন? কেনই বা আজও লক্ষ লক্ষ ভারতীয় সেই রিপোর্ট মানতে রাজি নন? চলুন একটু পিছন ফিরে তাকাই। নেতাজি অন্তর্ধান নিয়ে 1970 সালে সর্বপ্রথম সামনে এসেছিল খোসলা কমিশন। এই কমিশন কিন্তু বিমান দুর্ঘটনার তথ্যকে সমর্থন করে, কিন্তু সমস্যা হলো খোসলা কমিশনের বেশিরভাগ তথ্য নির্ভর করেছিল শোনা কথা ও পরোক্ষ সাক্ষ্যের উপর। কোনো ফরেন্সিক প্রমাণ বা সরাসরি কোনো প্রমাণ সামনে আসেনি। 1999 সালে গঠিত হয় মুখার্জি কমিশন। এই কমিশনের রিপোর্ট কিন্তু এক কথায় বলে দেয় নেতাজির মৃত্যু তাইওয়ানের বিমান দুর্ঘটনায় হয়নি। কমিশন জানায় ওই দিন বিমান দুর্ঘটনায় কোনো নির্ভরযোগ্য নথি, রেকর্ড বা প্রমাণ নেই। এমনকি সেই দিন সেই বিমানে নেতাজি ছিলেন এরও জোরালো সাক্ষ্য বা যাত্রী তালিকা পাওয়া যায়নি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, মুখার্জি কমিশন স্পষ্ট জানায় তাইওয়ানের রেনকজি মন্দিরে রাখা ছাই নেতাজির নয়, কিন্তু এই তত্ত্বের পক্ষেও মুখার্জি কমিশন কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেনি। ফলে 2006 সালে ইউপিএ সরকার মুখার্জি কমিশনের এই রিপোর্টকে খারিজ করে দেয়। উত্তরপ্রদেশের ফৈজাবাদে বসবাস করতেন গুমনামি বাবা নামে এক রহস্যময় সাধু, যিনি পর্দার আড়াল থেকে কথা বলতেন। সামনে থেকে কেউ তাকে দেখেননি। কথিত আছে ওই সাধুর কাছে পাওয়া যায় জার্মান দূরবীন, আইএনএ সংক্রান্ত নথি, নেতাজির সঙ্গে যুক্ত চিঠিপত্র, এমনকি নেতাজির পরিবারের সঙ্গে যোগাযোগের প্রমাণও। অনেকেই বিশ্বাস করেন গুমনামি বাবা আর নেতাজি আলাদা কেউ নন। প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এই ঘটনা প্রচার হওয়ার পরই নাকি তিনি গুমনামি বাবা নামে ছদ্মবেশ ধারণ করেছিলেন। সরকারিভাবে যদিও এই তত্ত্ব অস্বীকার করা হয়, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সবটাই কি সত্যি কাকতালীয়? যদি সত্যিই সেদিন বিমান দুর্ঘটনা হয়ে থাকে আর সেই বিমানে যদি সত্যিই নেতাজি থেকে থাকেন, তবে তার কাছে থাকা আজাদ হিন্দ ফৌজের গচ্ছিত সম্পদও ছিল। জাপান সরকারের রিপোর্ট অনুসারে সেদিনের দুর্ঘটনার পর নেতাজির অস্থি ভস্ম না হয় রেনকজি মন্দিরে সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু তার সাথে থাকা সেই 90 কেজি সোনার কি হলো? সোনা তো পুড়ে যাওয়ার জিনিস নয়। নেতাজি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র দেশপ্রেম ও জনবল দিয়ে ইংরেজ তাড়ানো সম্ভব নয়, তার সাথে প্রয়োজন অস্ত্র ও অর্থবল। তাই তিনি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থ ও জনবলের উদ্দেশ্যে কার্যত নিরুদ্দেশ হয়ে যান। 5 ফেব্রুয়ারি 1916 টাইমস অফ ইন্ডিয়ায় এক প্রতিবেদনে বলা হয় নেতাজির কাছে সঞ্চিত সোনা ও সম্পদের পরিমাণ প্রায় তৎকালীন $7 লক্ষ কাছাকাছি। সেই অর্থ যারা চুরি করেছিল তাদের নেহরু চিনতেন। এই প্রতিবেদনে এটাও বলা হয় যে 2012 সালে অর্থাৎ কংগ্রেস আমলেই প্রকাশিত অনুজ ধরের লেখা এ বিগেস্ট কভার আপ বইয়ে 2 উচ্চপদস্থ সরকারি অফিসারের কথা বলা হয়েছে, যেখানে নেহরুর খুব কাছের লোক ছিলেন তারা, এবং একজন সরকারি পুরস্কারও পেয়েছিলেন। এছাড়া 16 মে 2016 সালে প্রকাশিত ইন্ডিয়া টুডে পত্রিকার এবং 15 জুলাই 2015 সালে প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে লেখা রয়েছে নেতাজির কাছে কতটা স্বর্ণ ও কতটা সম্পদ ছিল।
এবং নেতাজির সেই সম্পদ উদ্ধারে সরকারের উদাসীনতা বিষয়ে। নেতাজির এই সম্পদ নিয়ে সর্বপ্রথম প্রকাশিত হয় 1978 সালে হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তৎকালীন প্রাক্তন আইনমন্ত্রী সুব্রমণিয়াম স্বামী জানান, নেতাজির সমস্ত সম্পত্তি নেহেরু চুরি করে রেখে দিয়েছেন, যে ঘটনাটি স্বভাবতই সারা দেশে চাঞ্চল্য ফেলে দেয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নামে এরকম অভিযোগ উঠতেই সামনে আসে আরেকটি ঘটনা। 1945 সালের 18 আগস্ট জানা যায় এদিন প্লেন দুর্ঘটনার সাথে সাথে নেতাজির কাছে রাখা সমস্ত সোনাদানা ছড়িয়ে যায়। সেই সময় তাইফুকো বিমানবন্দরে প্রতীক্ষা রক্ষার দায়িত্বে ছিলেন মেজর কে সাকাই ও ক্যাপ্টেন নাকামোরা। জাপানি বিমানবন্দর সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় প্লেন দুর্ঘটনায় বেশিরভাগ সোনা গলে গিয়েছিল, তবে মেজর সাকাই প্রায় 16 কেজির মতো সোনা উদ্ধার করে সেনার দপ্তরে সিল করে রেখে আসেন। এরপর 1945 সালের 5 সেপ্টেম্বর নেতাজির দেহাবশেষ ও সোনার বাক্সটি টোকিওতে পাঠানো হয়, আর 4 সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা IIL এর সভাপতি রামমূর্তির হাতে সেই সোনার বাক্সটি তুলে দেন। এরপর 1952 সালে সেই সোনার বাক্স ভারতে পৌঁছায়, কিন্তু তখন সেই সোনার পরিমাণ ছিল মাত্র 11 কেজি 300 গ্রাম। এরপর সেই সোনা নিয়ে একাধিকবার হইচই হলেও ইতিহাসের পাতায় সেটি ধামাচাপা পড়ে যায়। এখনকার মতো সোশ্যাল মিডিয়ার যুগ হলে হয়তো সেটি অতটা সহজ ছিল না। এই সমস্ত খবরের সোর্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা যাচাই করে নিতে পারেন। এবার ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর সাজালে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, নেতাজির অন্তর্ধানে এমন কিছু রহস্য রয়েছে যা এখনও রহস্যময়ই রয়েছে। এত কমিশন, এত তদন্তের পরও কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, হয়তো সেটি আর কখনো সামনেও আসবে না। আপনার কি মনে হয়, নেতাজির অন্তর্ধানের পেছনে সত্যি কারো স্বার্থ জড়িয়ে আছে? নেতাজি কি 1945 সালেই মারা গিয়েছিলেন, নাকি স্বাধীন ভারতের রাজনীতিতে তার ফিরে আসা কারো পছন্দ ছিল না? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আরও এরকম ইতিহাসের অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।